বন্ধুরা, ইমাজিন করো যে তোমরা একটা চায়ের দোকান খুলতে চলেছো। তাহলে তোমাদের কি কি সামগ্রী প্রয়োজন হবে? শুধু ইচ্ছে থাকলেই তো আর চায়ের দোকান খুলে যাবে না। তার জন্য তোমার অনেকগুলো সামগ্রীর প্রয়োজন হবে। যেমন সবার প্রথমে তো ক্যাশ, যেটা দিয়ে তোমাকে জিনিসপত্র কিনতে হবে। তারপর তোমার দরকার হবে চায়ের দোকান বসানোর জন্য একটা ঠেলা বা একটা জায়গা। তারপর আরো কিছু সামগ্রী যেমন বাসন কাসুন দরকার হবে, এলপিজি সিলিন্ডার এবং গ্যাস দরকার হবে, তার সাথে চা পাতা দরকার হবে, দুধ দরকার হবে, জল দরকার হবে, তার সাথে একটা লোকও দরকার হবে যে চা অ্যাকচুয়ালি বানাবে, এবং তার সাথে আরেকটা লোকও দরকার হতে পারে যে পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করবে। তো এমনই ছোট থেকে বড় অনেকগুলো সামগ্রী দরকার হবে যে কোনো একটা বিজনেস বা যে কোনো একটা উদ্যোগ খোলার জন্য। তো ইকোনমির ভাষায় এগুলো সমস্ত গুলোকে একত্রে বলে হচ্ছে দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন, অর্থাৎ যে কোনো জিনিস উৎপাদন করার সামগ্রী, ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তো আজকের ভিডিওটা আমাদের সেই বিষয়তেই। ওয়েলকাম টু অ্যানাদার সিরিজ অফ ইন্ডিয়ান ইকোনমি। আজকে আমরা আলোচনা করব দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তো ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলতে কি বোঝায়? স্ট্যান্ডার্ড ডেফিনেশন হচ্ছে রিসোর্সেস ইউজড ইন প্রডিউসিং গুডস অ্যান্ড সার্ভিসেস। যে কোনো পণ্য বা পরিষেবা প্রডিউস করার জন্য যেই রিসোর্স, যেই সামগ্রীগুলো প্রয়োজন হয় সেগুলোকে একসাথে বলে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এবং ইকোনমিক্সের ভাষায় এই সমস্ত ফ্যাক্টর, হাজারো ফ্যাক্টর আছে যে কোনো জিনিসে। খালি চায়ের দোকানের এক্সাম্পল দিলাম, তবে আরেকটু যদি টেকনিক্যাল বা কমপ্লিকেটেড বিজনেস হতো তাহলে আরো সামগ্রীর নিশ্চয়ই প্রয়োজন হতো। তবে ইকোনমির ভাষায় এই ফ্যাক্টরস অফ প্রোডাকশনগুলোকে মূলত চার ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে ল্যান্ড, তারপরে লেবার, তারপরে এন্টারপ্রেনিয়র এবং সাথে ক্যাপিটাল। এই চারটে সামগ্রী মিলেই হয় প্রোডাকশন, যে কোনো জিনিসের উৎপাদন। এগুলো হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন এবং এগুলোর থ্রুতে হয় হচ্ছে প্রোডাকশন। সেটা চায়ের দোকান হোক কি সেটা বিল্ডিং বানানো হোক, একই টাইপের সামগ্রী দুটোতেই প্রয়োজন হয়। চলো এক এক করে আমরা দেখে নিই, বুঝে নিই। ইকোনমিতে ল্যান্ড বলতে কিন্তু শুধু জমি বোঝায় না। ল্যান্ড বলতে সমস্ত উপকরণ বোঝায় যেটা নেচার প্রোভাইড করে। তাদের মধ্যে জমিও পড়ে যায়, কিন্তু জমি ছাড়াও জমির থেকে উপলব্ধ যে কোনো বস্তুকেই ইকোনমিতে ল্যান্ড বলা হয়। যেমন এই চায়ের বিজনেসের যদি এক্সাম্পলটা আমরা আবার কনসিডার করি, ওখানে যেই দুধটা ইউজ করবে, চা পাতাটা ইউজ করবে, জলটা ইউজ করবে, এলপিজি যে গ্যাসটা ইউজ করবে, বা ইভেন সেই টি স্টলের জন্য যেই জায়গাটা প্রয়োজন হবে, সেগুলো সমস্তই কিন্তু ল্যান্ড মাদার নেচার প্রোভাইড করেছে, যেগুলো একটা জিনিস উৎপাদন করার জন্য ব্যবহার করা হচ্ছে। এবারে অন্য কোনো বিজনেস নিয়ে যদি আমরা আলোচনা করতাম, ফর এক্সাম্পল স্টিল মেকিং এ সেখানে লাগতো কয়লা, সেখানে লাগতো আয়রন ওর, সেগুলো মাইনিং করার জন্য দরকার হতো একটা মাইন। তো সেগুলোও কিন্তু সব ল্যান্ডের ডেফিনেশনেই পড়ে যাচ্ছে। এনিথিং দ্যাট ইজ প্রোভাইডেড বাই মাদার নেচার। চা পাতা প্রোডাকশনের জন্য হাওয়া লাগে, মাটি লাগে, সানলাইট লাগে, এগুলোও কিন্তু সব ল্যান্ডের ডেফিনেশনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এখন অবশ্যই ল্যান্ডের ডেফিনেশনের আন্ডারে যেই সমস্ত জিনিস পড়ে তাদের মধ্যে কিছু ফ্রি গুডস হয়, অর্থাৎ সেগুলো উপলব্ধ করতে কোনো টাকা লাগে না। যেমন হচ্ছে সানলাইট ধরে নাও, হাওয়া ধরে নাও ইত্যাদি। এগুলোকে মনিটাইজ করা যায় না, এগুলো অবাধ সবার জন্য অ্যাভেলেবেল ফ্রি গুডস। আবার কিছু জিনিস যেগুলোকে মনিটাইজ করা যেতে পারে, যেমন এই চা পাতা ধরে নাও, জল ধরে নাও, ন্যাচারাল গ্যাস ধরে নাও, এগুলো কিনতে গেলে টাকা লাগে। তো যেমনই হোক না কেন, যে কোনো জিনিস যদি উৎপন্ন হয়েছে ল্যান্ড থেকে বা নেচার থেকে, তাহলে ইকোনমিক্সের ডেফিনেশনে সেগুলো হচ্ছে ল্যান্ড বলা হয়। তো এগুলোর নেচার হচ্ছে ফ্রি গিফট ফ্রম নেচার। তার সাথে হচ্ছে ফিক্সড ইন সাপ্লাই, অর্থাৎ জমি সীমিত আছে, হাওয়া সীমিত আছে, চা পাতার প্রোডাকশন যে কোনো বছরে সীমিত আছে, গ্যাসের প্রোডাকশন যে কোনো বছরে সীমিত আছে। তো তাই জন্য এগুলো সাপ্লাই কিন্তু ফিক্সড। ডিমান্ড বাড়লে এগুলোর সাপ্লাই খুব তাড়াতাড়ি কিন্তু বাড়াটা সম্ভব নয়। তার সাথে এগুলো জিওগ্রাফিক্যালি ইমমোবাইল। তুমি কোথাও ঠেলা খুলে নিয়ে যদি চা বিক্রি করছো, তোমার কাস্টমার বেস সেখানকার লোকাল পপুলেশন যারা ওখানে বসবাস করে, তো তুমি চাইলেই কিন্তু সেই চা দোকানটা তুলে নিয়ে অন্য কোথাও বসাতে পারবে না। তাহলে কিন্তু এতজন কাস্টমার তুমি লুজ করবে। চাষের জমির যদি আমরা কথা বলি, তাহলে তো ডেফিনেটলি ওটা ইমমোবাইল, ওটাকে তুমি অন্য জায়গায় শিফট করতে পারবে না। তো এই সেন্সে জিওগ্রাফিক্যালি ইমমোবাইল বলছে, অর্থাৎ একটা জায়গায় এগুলো স্থায়ী থাকে। তার সাথে ইনডেস্ট্রাক্টেবল, মাদার নেচার এগুলো প্রোভাইড করেছে, এগুলোকে ডিস্ট্রয় করা যায় না। হ্যাঁ, কোয়ালিটি হয়তো রিডাকশন হয়ে যায়, জমির উর্বরতা নষ্ট হয়ে যেতে পারে, হাওয়ার কোয়ালিটি একটু খারাপ হয়ে যেতে পারে, পলিউটেড এয়ার হয়ে যেতে পারে, জলের কোয়ালিটি হয়তো একটু খারাপ হয়ে যেতে পারে, তবে পুরোপুরি এগুলোকে ডিস্ট্রয় করা কিন্তু সম্ভব নয়। তো এগুলোই হচ্ছে বৈশিষ্ট্য ইকোনমিক টার্মসে যখন আমরা ল্যান্ডের কথা বলি। নেক্সট ফ্যাক্টর অফ প্রোডাকশন হচ্ছে লেবার। লেবার অবভিয়াসলি বুঝতেই পারছো, হিউম্যান এফার্টের কথা বলছে, মানুষের শ্রমের কথা বলছে। সেটা ফিজিক্যাল লেবারও হতে পারে, মেন্টাল লেবারও হতে পারে। আবার চায়ের এক্সাম্পলটাতে চলে আসি, চা বানাতে গিয়ে কাউকে একজন চা পাতাগুলো মেজার করে সসপ্যানের মধ্যে দিতে হবে, চা বানিয়ে কাস্টমারদের সার্ভ করতে হবে, চাটাকে ছাকতে হবে, চায়ের মধ্যে বিভিন্ন উপকরণ অ্যাড করতে হবে। এগুলো সব হচ্ছে অ্যাক্টিভ হিউম্যান লেবার দিয়েই কিন্তু পসিবল। অটোমেটিক্যালি কিন্তু এগুলো হয়ে যাবে না। হ্যাঁ, অনেকে বলতে পারো রোবট দিয়েও এগুলো কাজকর্ম করা যেতে পারে কোনো কালে, তো অত গভীরে আমরা যাচ্ছি না।
বেসিক ইকোনমিক সেন্সে আমাদেরকে এই চ্যাপ্টারটা বুঝতে হবে, অতিরিক্ত গভীরে চলে গেলে চলবে না। আপাত দৃষ্টিতে যা বোঝা যায় বা এতদিন যা হয়ে এসছে ট্র্যাডিশনালি সেটাই আমাদেরকে দেখতে হবে। তো এই লেবারের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে অবভিয়াসলি এটা হিউম্যান এফর্ট, মানুষের ইনভলভমেন্ট প্রয়োজন হয়। তারপরে এগুলো পেরিশেবল ইন দ্য সেন্স, আজকে যদি কোনো লেবার, সে ফিজিক্যাল লেবার দিচ্ছে কি মেন্টাল লেবার দিচ্ছে, সে যদি কাজ না করে তাহলে কিন্তু সে সেটা সঞ্চয় করে পরের দিন সেটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবে না। আজকে একটা মানুষকে তুমি চা বানাতে যদি না রাখছো তাহলে আজকের দিনটা তার নষ্ট হয়ে গেল, পরের দিন কিন্তু সে সেই সময়টা ফিরে পাবে না। তো ইন দ্যাট সেন্স পেরিশেবল জিনিসটা সঞ্চয় করা যায় না, নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি বা ফুরিয়ে যায় তাড়াতাড়ি বলতে পারো। তার সাথে ইট ইজ ইনসেপারেবল ফ্রম দ্য লেবারার, যে এই শ্রমদানটা করবে তাকেই বারবার প্রয়োজন হবে সেই জিনিসটা উৎপাদন করার জন্য, তাকে ছাড়া কিন্তু অটোমেটিক্যালি উৎপাদনটা হয়ে যাবে না। তো ইন দ্যাট সেন্স এটা অ্যাক্টিভ ফ্যাক্টর অফ প্রোডাকশন। চা বানানোর জন্য একজন দক্ষ চাওয়ালা কিন্তু লাগবে, ওনাকে ছাড়া কিন্তু চা প্রোডাকশন করা পসিবল হবে না। এবারে লেবার কিন্তু বন্ধুরা বিভিন্ন টাইপের হতে পারে, একটা স্কিল্ড লেবার হতে পারে আর একটা আনস্কিল্ড লেবার হতে পারে, তার সাথে ফিজিক্যাল লেবারও হতে পারে আবার মেন্টাল লেবারও হতে পারে। স্কিল্ড লেবার বলতে যেই সমস্ত কাজ করতে স্পেশাল ট্রেনিং এর দরকার হয়, নলেজের দরকার হয়, এক্সপিরিয়েন্সের দরকার হয়, যেমন বিভিন্ন টাইপের প্রফেশনে এটা খুবই পরিষ্কার। ডক্টর হওয়ার জন্য তোমাকে ট্রেনিং নিতে হবে, লাইসেন্স নিতে হবে, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তাই, টিচার হওয়ার জন্য তোমার নলেজ থাকার প্রয়োজন আছে, তাই জন্য এরা স্কিল্ড লেবার। আনস্কিল্ড লেবার কারা? যারা সেই সমস্ত কাজ করে যেখানে কোনো স্পেশালাইজড স্কিলসের দরকার নেই, শুধু শারীরিক শ্রমের দরকার আছে। ফর এক্সাম্পল কনস্ট্রাকশন ওয়ার্কার, ফার্মের ওয়ার্কার বা একজন সুইপারের ক্ষেত্রে। তেমনি হয়ে যায় ফিজিক্যাল লেবার, যেটাতে ফিজিক্যাল এফার্ট বা ম্যানুয়াল এফার্টের প্রয়োজন, মানুষ নিজের শরীরকে ইউজ করে লেবার দেয়, যেমন একটা রাজমিস্ত্রির ক্ষেত্রে, একটা কুলির ক্ষেত্রে বা একজন মেশিন যে অপারেট করছে তার ক্ষেত্রে। এখন ফিজিক্যাল লেবার কিন্তু স্কিল্ড হতে পারে, যেমন কোনো মেশিন অপারেটর, অবভিয়াসলি তোমাকে জানতে হবে সেই মেশিনটা কিভাবে চলে, সবাই অপারেট করতে পারবে না। আবার আনস্কিল্ডও হতে পারে যদি সে মজদুরি টাইপের কোনো কাজ সে করে থাকে, যেমন একটা ড্রাইভার, সে কিন্তু স্কিল্ড লেবার প্রোভাইড করে, গাড়ি চালানোর নলেজ তার থাকতে হবে। একটা রাজমিস্ত্রিরও কিভাবে কনস্ট্রাকশন হয়, মশলার মধ্যে কত অ্যামাউন্ট সিমেন্ট, কত অ্যামাউন্ট বালু মেশাতে হয়, সেটার নলেজটা তার আছে। সে যদিও ফিজিক্যাল লেবার করে কিন্তু তারপরেও কিন্তু তার নলেজের প্রয়োজন। তো ফিজিক্যাল লেবার ইকুয়াল টু আনস্কিল্ড লেবার সেটা কিন্তু নয়। স্কিল্ড হলেও অনেক সময় ফিজিক্যাল লেবারের প্রয়োজন হয়। মেকানিকের উদাহরণ ধরতে পারো, একটা গাড়ি সারানোর জন্য কোন পার্টটা কিভাবে লাগাতে হবে সেটার জন্য কিন্তু স্কিলের প্রয়োজন, যদিও সে ফিজিক্যাল লেবার করে। তো সবসময় এই দুটো কিন্তু এক নয়, ফিজিক্যাল লেবার স্কিল্ডও হতে পারে আবার আনস্কিল্ডও হতে পারে। তেমনি আরেকটা টাইপের লেবার হয় যেটা মেন্টাল লেবার, যেমন অ্যাকাউন্টেন্ট, লয়ার, সফটওয়্যার ডেভেলপার, এই সমস্ত কাজ করার জন্য ইন্টেলেকচুয়াল এফার্টের প্রয়োজন হয়, মস্তিষ্ক লাগিয়ে এই সমস্ত কাজ করতে হয়। এগুলো মেইনলি স্কিল্ড হয়, তবে আনস্কিল্ডও কিন্তু হতে পারে। তাই জন্য এই চারটে আলাদা ক্যাটাগরি। কিছু জিনিস হয়তো দুটোর মধ্যে কমন হতে পারে, তবে সবগুলো কিন্তু এক নয়। এটা হচ্ছে চারটে টাইপের লেবার। এবার লেবারের মধ্যে একটা টার্ম সম্প্রতিকালে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। শুধু লেবার বলতে আমরা বোঝাই যেই মানুষটা প্রোডাকশন প্রসেসে কাজ করছে, তার শ্রমদান করছে। একটা কনস্ট্রাকশন ওয়ার্কার ধরে নাও, সুইপার ধরে নাও বা একজন হেল্পার ধরে নাও, তবে তাকে যদি হিউম্যান ক্যাপিটাল হতে হয় তাহলে তার মধ্যে কাজ সম্পর্কে নলেজ থাকতে হবে, স্কিল থাকতে হবে, এডুকেশন থাকতে হবে, তার স্বাস্থ্যও ভালো থাকতে হবে, যেগুলো তার শ্রমের প্রোডাক্টিভিটি বা এফিসিয়েন্সি বা কোয়ালিটি বাড়াবে। ফর এক্সাম্পল ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচারদের ক্ষেত্রে। তো হিউম্যান ক্যাপিটালকে কিন্তু আমরা সেপারেট একটা ফ্যাক্টর অফ প্রোডাকশন ধরবো না, এটা লেবারের আন্ডারেই রয়েছে। লেবার যদি হয় মানুষের হিউম্যান এফার্ট, তাহলে হিউম্যান ক্যাপিটাল হচ্ছে সেই লেবারের কোয়ালিটি। তার মধ্যে যত বেশি নলেজ থাকবে, স্কিল থাকবে, ট্রেনিং থাকবে, সেই কাজটা আরো বেটার করতে পারবে, আরো দক্ষভাবে করতে পারবে। তো লেবারের কোয়ালিটি যদি ইমপ্রুভ করা হয়, ওটাকেই হিউম্যান ক্যাপিটাল বলা হবে। এবারে আমাদের তৃতীয় ফ্যাক্টর অফ প্রোডাকশন যেটা হচ্ছে ক্যাপিটাল বা পুঁজি। এখন সেটা মানে কিন্তু শুধু টাকা নয়। চা প্রোডাকশনের ক্ষেত্রে অবভিয়াসলি চায়ের দোকানটা বসানোর জন্য যেই সামগ্রী প্রয়োজন সেগুলোর জন্য টাকা লাগে, আবার রোজ চায়ের দোকানটা চালানোর জন্য ক্যাশের প্রয়োজন হয়। তাছাড়াও চায়ের দোকানটা শুরু করার জন্য অনেক সামগ্রী কিনতে হয়, যেমন কেটলি কিনতে হয়, চায়ের কাপ কিনতে হয়, ফ্রিজ কিনতে হয়, বিভিন্ন বাসন কাসন কিনতে হয়, চা স্টল বা শপটা কিনতে হবে, গ্যাসের স্টোভ কিনতে হবে ইত্যাদি। এগুলো সমস্ত কিছুই কিন্তু টাকা দিয়ে আসে। তো ক্যাপিটাল মানে হচ্ছে ম্যানমেড অ্যাসেটস ইউজ ফর ফার্দার প্রোডাকশন, এমন জিনিসপত্র যেটা মানুষই বানিয়েছে বটে, কিন্তু সেগুলো প্রোডাকশন প্রসেসে ব্যবহার হচ্ছে। যা ছাড়া অন্যান্য বিজনেসের ক্ষেত্রেও যে মেশিনগুলো ব্যবহার হয়, বিল্ডিংটা ব্যবহার হয়, ক্যাশগুলো ব্যবহার হয়, কম্পিউটার এক্সেট্রা ব্যবহার হয়, সেগুলো সবই কিন্তু ক্যাপিটালের আন্ডারে পড়ে। তো এটার কিছু ফিচার্স, একটা হচ্ছে ক্যাপিটালকে বলে প্রডিউসড মিনস অফ প্রোডাকশন, মানে এগুলো ন্যাচারালি অ্যাভেলেবেল নয়, এগুলো নিজেদেরকেও কিন্তু তৈরি হতে হয়েছে, মানুষ তৈরি করেছে। চায়ের কেটলিটা তো আর নেচারে পাওয়া যায় না, কোনো ফ্যাক্টরি চায়ের কেটলিটা বানিয়েছে।
তেমনি বাসন কাসনও কিন্তু বানানো হয়েছে, তারপরে ওটা প্রোডাকশন প্রসেসে লাগানো হচ্ছে। ইন দ্যাট সেন্স প্রডিউসড মিনস অফ প্রোডাকশন। আর এগুলো মোবাইল, অর্থাৎ এগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। কালকে চায়ের দোকানটা যদি শিফট করা হয় তাহলে তার সাথে সাথে ক্যাপিটাল অ্যাসেটস গুলো বয়ে নিয়ে যাওয়া যাবে, এবং এগুলো সাবজেক্ট টু ডেপ্রিসিয়েশন, অর্থাৎ এগুলোর ভ্যালু কমে যায়। চায়ের কাপগুলো বারবার ইউজ করার ফলে হয়তো ভেঙে যেতে পারে বা লাল হয়ে যেতে পারে, আর আনইউজেবল হয়ে যেতে পারে। বেসিক্যালি রেফ্রিজারেটর খারাপ হয়ে যেতে পারে, ডেইলি ক্যাশ ফুরিয়ে যেতে পারে ইত্যাদি। এগুলোর ভ্যালু কমে যায় দিনকে দিন। এবার ক্যাপিটালের মধ্যে দুটো ক্যাটাগরি হয়, একটাকে বলে হচ্ছে ফিক্সড ক্যাপিটাল, আর একটাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল। ফিক্সড ক্যাপিটাল বেসিক্যালি সেই সমস্ত অ্যাসেটগুলো যেগুলো রিপিটেডলি প্রোডাকশনে ব্যবহার হয়, একবার কিনে বারবার সেগুলো ব্যবহার হবে। লাইফ লং না হলেও অ্যাটলিস্ট অনেকগুলো বছর ব্যবহার করা যেতে পারে। যেমন কোনো মেশিনারি যদি ব্যবহার হচ্ছে কোনো প্রোডাকশন প্রসেসে, সেটা তো আর ওয়ান টাইম ইউজ নয়, সেটা বছরকে বছর প্রোডাকশন করবে। হ্যাঁ, তার প্রোডাক্টিভিটি কমে যেতে পারে, অর্থাৎ ডেপ্রিসিয়েশন হয়ে যেতে পারে, কিন্তু মোটামুটি অনেক দিন টিকবে, ডিউরেবল। এক্সাম্পল হচ্ছে মেশিনারি, বিল্ডিং, কম্পিউটার, টি স্টল, এগুলো একবার কিনলে অনেকবার প্রোডাকশন প্রসেসে ব্যবহার করা যায়। সেখানে ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে রানিং এক্সপেন্স, যেটা প্রোডাকশনের দরুন ফুরিয়ে যায়, বেশি লাইফ থাকে না, একদিন বা কিছু দিনের লাইফ থাকে, এবং এগুলোকে রিপ্লেনিশ করতে হয় রেগুলারলি, বারবার এগুলোকে পূরণ করতে হয়। ফর এক্সাম্পল, যে কোনো প্রোডাকশন প্রসেসে যেই র ম্যাটেরিয়াল গুলো ব্যবহার হয়, চায়ের এক্সাম্পলের ক্ষেত্রে চা পাতা, দুধ, জল, সিলিন্ডার, এগুলো, এবং প্রত্যেক দিন এই সামগ্রীগুলো কেনার জন্য যেই ক্যাশটা প্রয়োজন হয় সেটাও হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। তো ফিক্সড ক্যাপিটাল যেগুলো ফিক্সড অ্যাসেট, একবার কিনলে অনেক দিন চলে, আর ওয়ার্কিং ক্যাপিটাল যেগুলো নিয়মিত ফুরিয়ে যায়, সেগুলোকে আবার পূরণ করতে হয়, রানিং এক্সপেন্সেস। আরেকটা জায়গায় এক্সামে প্রশ্ন আসে এবং স্টুডেন্টরা বারবার কনফিউজ করে, সেটা হচ্ছে স্টুডেন্টরা টাকাকেই ক্যাপিটাল ধরে, টাকা মানেই যেন ক্যাপিটাল। এটা একটা ভুল ধারণা আছে, কিন্তু সেটা যেমন বললাম বন্ধুরা, যে ভুল ধারণা। শুধু টাকা, এটা কিন্তু ক্যাপিটাল ধরা যাবে না। টাকা ইজ নট ইকুয়াল টু পুঁজি, কিন্তু যেই টাকাটা প্রোডাকশনের জন্য, কোনো জিনিস উৎপাদন করার জন্য ব্যবহার করা হচ্ছে, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যাপিটাল। ফর এক্সাম্পল, টাকা নিয়ে যদি আমি ব্যাংকের লকারে বা পকেটে বা আলমারিতে যদি স্টোর করি, সেটা কিন্তু ক্যাপিটাল নয়, সেটা মানি, কিন্তু ক্যাপিটাল নয়, কারণ এই মানিটা আইডল আছে, অর্থাৎ অলস আছে, এটা দিয়ে কোনো জিনিস উৎপাদন হচ্ছে না, কোনো পণ্য বা পরিষেবা ক্রিয়েট করার যাচ্ছে না, জাস্ট পড়ে আছে। কিন্তু সেই টাকাটা দিয়ে যদি আমি কোনো মেশিনারি বানাই বা কোনো উদ্যমে আমি যদি কাজে লাগাই, তাহলে এটাকে ক্যাপিটাল বলা হবে, কারণ সেই টাকাটা দিয়ে কোনো পণ্য বা পরিষেবা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তো টাকা যদি প্রোডাক্টিভ ইউজে ব্যবহার হয়, তাহলেই ওটাকে ক্যাপিটাল হিসাবে গণনা করা হয়। এবং এরপরে আমাদের লাস্ট ফ্যাক্টর অফ প্রোডাকশন হচ্ছে অন্ট্রেপ্রেনিয়র। অন্ট্রেপ্রেনিয়র বলতে এমন একজন ব্যক্তি যে বাকি ফ্যাক্টর অফ প্রোডাকশন গুলোকে একসাথে আনে, তাদেরকে দিয়ে একসাথে কাজ করায় কোনো জিনিস উৎপাদন করার জন্য। আ পারসন হু অর্গানাইজেস অ্যান্ড কম্বাইন্স অল আদার ফ্যাক্টরস অফ প্রোডাকশন। চায়ের এক্সাম্পলটাতে একজন ব্যক্তি লাগে, যে হচ্ছে সেই চা প্রোডাকশন করার জন্য যা যা সামগ্রী প্রয়োজন সেগুলোকে একত্রিত করে, ইনোভেশন করে, চায়ের টেস্ট কেমন হবে, কতটা চিনি পড়বে, কতটা দুধ পড়বে, কি কি ফ্লেভারের আমি চা বিক্রি করব, লেমন চায় কি এলাইচি চায় ইত্যাদি, সেগুলো ডিসাইড করে। তার সাথে একটা টিম বিল্ড করে যে এই প্রোডাকশনটা করবে, তাদেরকে নেতৃত্ব দেয়, ডে টু ডে ডিসিশন, শর্ট টার্ম এবং লং টার্ম ডিসিশন সে নেয়, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সে রিস্কটা নেয়। সে কিছু না করতে পারতো, কিন্তু সে রিস্ক নিল, সে এতগুলো ফ্যাক্টরকে একত্রিত করলো, এবং পরবর্তীকালে বিজনেসটাকে এক্সপ্যান্ড করারও চিন্তাভাবনা সে করতে পারে। তো বাকি ফ্যাক্টর অফ প্রোডাকশন গুলো একদম অচল অবস্থায় পড়ে থাকবে যদি এই ফোর্থ ফ্যাক্টর অফ প্রোডাকশন অর্থাৎ অন্ট্রেপ্রেনিয়র যদি সেগুলোকে একত্রিত করে প্রোডাকশন প্রসেসে না কাজে লাগায়। তো এটার বৈশিষ্ট্য হচ্ছে সে অর্গানাইজেশন, একটা সংগঠন টাইপের জিনিস তৈরি করে, তার সাথে সে ডিসিশন নেয়, সে ইনোভেশন করে, নতুন জিনিস আনার চেষ্টা করে বা উৎপাদন করার চেষ্টা করে, সে আলটিমেটলি রিস্কটা সেই বিয়ার করে। অপারেশন যদি ভালো চলে তাহলে সেটা তার সাকসেস, যদি না ঠিক করে চলে তাহলে সেটা তার ফেইলিয়ার, এবং সে নেতৃত্ব প্রদান করে। তো অন্টারপ্রেনিয়র ছাড়া কিন্তু বাকি সমস্ত ফ্যাক্টর অফ প্রোডাকশন অচল অবস্থায় পড়ে থাকবে, যার জন্য অন্টারপ্রেনিয়রকেই দ্য মোস্ট ডাইনামিক ফ্যাক্টর অফ প্রোডাকশন। অন্টারপ্রেনিয়রের উদ্যোগেই কিন্তু প্রোডাকশন প্রসেস শুরু থেকে শেষ হয়, তাকেই সমস্ত কিছু আলটিমেটলি একসাথে আনতে হয় এবং নেতৃত্ব প্রদান করতে হয়। তো এই চারটে যে আমরা ফ্যাক্টর অফ প্রোডাকশন আলোচনা করলাম, তাদের মধ্যে নিশ্চয়ই একটা ফ্যাক্টর বুঝতে পারলে যে কিছু অ্যাক্টিভ ফ্যাক্টরস অফ প্রোডাকশন আর কিছু প্যাসিভ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। অ্যাক্টিভ ফ্যাক্টরস অফ প্রোডাকশন সেগুলোকে বলে যেগুলোর অ্যাক্টিভলি পার্টিসিপেশন আছে ইন প্রোডাকশন। যেমন হচ্ছে লেবার, প্রোডাকশন করার জন্য লেবারকে রেগুলারলি কাজকর্ম করতে হবে, যেমন অন্ট্রেপ্রেনিয়র
তাকেও অ্যাক্টিভলি নেতৃত্ব প্রদান করতে হবে, সংগঠন ঠিকঠাক চলছে কিনা সেটা দেখতে হবে। আবার আরেকটা হয় হচ্ছে যাদেরকে বলে প্যাসিভ ফ্যাক্টরস অফ প্রোডাকশন, তারা নিজে থেকে কিছুই প্রোডাকশন করতে পারে না। যেমন হচ্ছে ল্যান্ড আর ক্যাপিটাল, ন্যাচারাল রিসোর্স বা পুঁজি, সেগুলো কিন্তু নিজে থেকে কিছু প্রোডাকশন করার জন্য সক্ষম নয় যদি অ্যাক্টিভ ফ্যাক্টর অফ প্রোডাকশন গুলো যদি সেগুলোকে কাজে না লাগায়। আচ্ছা বন্ধুরা, একটা জিনিস যেটা আমি উল্লেখ করতে ভুলে গেছিলাম, ল্যান্ডের আন্ডারে ন্যাচারাল রিসোর্সেসও পড়ে যাচ্ছে অফকোর্স, এবং সেই ন্যাচারাল রিসোর্সেস গুলো সবসময় যে একটা ফিজিক্যাল প্রোডাক্ট অর্থাৎ একটা গুড যেটাকে হাতে নেওয়া যায়, দেখা যায়, সেরকম প্রোডাকশন করার জন্যই যে ব্যবহার হবে তেমনটা নয়। পরিষেবা, সার্ভিস প্রোভাইড করার জন্য কিন্তু ব্যবহার করা যেতে পারে। যেমন টিচিং, ডক্টর, লয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এরা কিন্তু কোনো পণ্য তোমাকে বিক্রি করে না, এরা কিন্তু তাদের পরিষেবা, তাদের সেই নলেজটা প্রোভাইড করে। এখন তাদের সেই নলেজটা আহরণ করতেও কিন্তু তাদের ল্যান্ড লেগেছে, অর্থাৎ তারা কোনো ইউনিভার্সিটি বা কলেজে তারা পড়েছে বা সেলফ স্টাডি করেছে, তো সেই বইটা যেটা থেকে পড়েছে সেটাও কিন্তু ইকোনমিক্সের ভাষায় প্রোভাইডেড বাই নেচার। বা আজকাল ডিজিটাল যুগ, তো সেখানে অনেক ডিজিটাল প্রোডাক্টও কিন্তু ক্রিয়েট হচ্ছে, যেমন এই অনলাইন লার্নিং ধরো। তো এটাতে ল্যান্ড বলতে কি বোঝায়, যে আমি যে এই ভিডিওটা ক্রিয়েট করছি এটার জন্য আমার একটা জায়গা লেগেছে, আমার কিছু গ্যাজেটস লেগেছে, যেমন কম্পিউটার, মাইক, এই পেনটা, মাউসটা, এবং ইউটিউব আমাকে সেই সার্ভারের স্পেসটা দিচ্ছে যেখানে আমার এই ভিডিওটা স্টোর হবে বা স্ট্রিম হবে। তো ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু ল্যান্ড ফ্যাক্টরটা আছে। হ্যাঁ, ফিজিক্যাল জিনিস হলে এই ফ্যাক্টরটা একদম ভিজিবল, পরিষ্কার বোঝা যাচ্ছে। ডিজিটাল প্রোডাক্ট হলে এটা একটু ইনভিজিবল। তেমনই গুড যদি হয় ল্যান্ড ফ্যাক্টরটা অনেকটা ক্লিয়ার, কিন্তু সার্ভিস যদি হয় সেটাতে একটু উজ্জ্বল আছে। কিন্তু ডেফিনেটলি খেয়াল রাখবে বন্ধুরা, ল্যান্ড কিন্তু যে কোনো জিনিস, সেটা পণ্য হোক, পরিষেবা হোক, ফিজিক্যাল হোক কি ডিজিটাল হোক, ল্যান্ড কিন্তু প্রয়োজন। এক্সামে অনেক সময় এক্সাম্পল তুলে, কোনো ডিজিটাল প্রোডাক্টের এক্সাম্পল তুলে জিজ্ঞেস করতে পারে যে এর মধ্যে কোন ফ্যাক্টর অফ প্রোডাকশনটা আছে এবং নেই। তাই আলাদা করে বলে দিলাম যাতে তোমরা কনফিউজ না হও, এক্সাম ট্র্যাপে পড়বে না যদি আমার ভিডিওগুলো নিয়মিত ফলো করো, এটা আমার প্রমিস। এবারে অবভিয়াসলি যে কোনো প্রোডাকশন ইজ অ্যান ইকোনমিক ট্রানজাকশন, অর্থাৎ এগুলো টাকার বিনিময়, অর্থের বিনিময় কোনো পণ্য বা পরিষেবা বেচা কেনা হচ্ছে। তার জন্য এই প্রত্যেকটা ফ্যাক্টর অফ প্রোডাকশন এর কিন্তু কিছু রিটার্ন আছে, যেগুলোকে বলে ফ্যাক্টর রিওয়ার্ডস বা পেমেন্ট বা কস্ট। যে কোনো রকম ভাষায় এক্সামে আসতে পারে বা যে কোনো বইতে থাকতে পারে, মানেগুলো সেম। ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো থেকে রিটার্ন কি আসে, তো ল্যান্ডের ক্ষেত্রে আসে হচ্ছে তার রেন্ট, ভাড়া দিতে হয়। এখন তোমার নিজেরই যদি ল্যান্ড থাকে তাহলে অর্থনীতির লেন্স থেকে এটা ধরে নেওয়া হবে যে তুমি নিজের রেন্ট নিজেকেই পে করছো। তেমনি লেবারের বদলে আসে ওয়েজেস, তো নিজেই যদি কোনো উদ্যোগ খুলে নিজেই একমাত্র লেবার দিচ্ছ তাহলে ধরে নেওয়া হবে যে নিজেকেই নিজে তুমি ওয়েজেস পে করছো। তেমনি ক্যাপিটাল থেকে আসে হচ্ছে ইন্টারেস্ট, বিহাজ। তোমাকে প্রথমে কিছু টাকা ইনভেস্ট করতে হয়, তার বদলে তুমি সেখান থেকে আরো বেশি টাকা বা ভ্যালুয়েবল কিছু এক্সপেক্ট করো। তো সেই এক্সট্রা ভ্যালুর জিনিসটা যেটা তুমি পেলে সেটাকেই বলা হবে ক্যাপিটাল। এবং অন্ট্রেপ্রেনিয়রশিপ, যেটা রিটার্ন হচ্ছে প্রফিট। অন্ট্রেপ্রেনিয়র যে বাকি সমস্ত ফ্যাক্টর অফ প্রোডাকশন গুলোকে কাজে লাগায়, সে আলটিমেটলি প্রফিট ইনকাম করে। তার শ্রমের, তার বুদ্ধির, তার সংগঠনের, তার আইডিয়ার বেনিফিট হচ্ছে প্রফিট। সবসময় সমস্ত ফ্যাক্টর অফ প্রোডাকশনের ক্ষেত্রে এগুলো যে আলাদা ব্যক্তি করবে তেমন কোনো মানে নেই। যেমন আমি আমার ইউটিউব চ্যানেল খুলে যে পড়াচ্ছি, এটাতে হয়তো ল্যান্ডটা কিছুটা আমার, অর্থাৎ এই জায়গাটা, আমি যেই মেশিনারি গুলো ব্যবহার করছি কিছুটা আমার, কিছুটা অফকোর্স ইউটিউবের এই প্ল্যাটফর্মটা, এই সার্ভারটা। লেবার আমি দিচ্ছি, স্লাইড বানাচ্ছি, লেকচার রেকর্ড করছি, ভিডিও এডিট করছি ইত্যাদি। ক্যাপিটালটাও, অর্থাৎ এই জিনিসগুলো, ম্যানমেড অ্যাসেটস ইউজড ইন প্রোডাকশন, সেগুলো আমিই কিনেছি। এবং অন্ট্রেপ্রেনিয়র, এই উদ্যোগটা আমার নিজেরই। তো বুঝলে, বলার বক্তব্য এটাই যে সবসময় যে এই চারটের ডিস্টিংশনটা এতটা ক্লিয়ার হবে, অর্থাৎ আলাদা ব্যক্তি এই চারটে করবে তেমনটা নয়। চায়ের এক্সাম্পলেও একই ব্যাপার, ল্যান্ডটা তোমার নিজের হতে পারে, তুমি তোমার বাড়িতে চা বানিয়ে বিক্রি করছো, লেবারটাও হয়তো নিজেই দিচ্ছ, নিজেরই ঘরের টাকা পয়সা ওখানে ইনভেস্ট করেছো, নিজেই উদ্যোগ নিচ্ছ। তো একজন ব্যক্তি এই চারটে কাজ করতে পারে, কিন্তু এগুলো হচ্ছে আলাদা ইকোনমিক ফাংশন, এবং এই আলাদা ইকোনমিক ফাংশনের জন্য এই আলাদা রিটার্ন রয়েছে। কিছু স্টুডেন্ট এখানে আরো বেশি গভীরে চলে যায়, যেমন স্যার আমি নিজের জন্যই যদি কিছু নিজে প্রডিউস করছি তাহলে ওখানে তো আমি কোনো ওয়েজেস পাচ্ছি না, কোনো ইন্টারেস্ট পাচ্ছি না, কোনো প্রফিট পাচ্ছি না ইত্যাদি। তো সেগুলোর উত্তর এটাই যে তুমি নিজে নিজের জন্য কিছু প্রডিউস করছো, তাতে যে কিছু কস্ট লাগেনি তেমন তো নয়। সেটা তুমি নিজে পে হয়তো করছো না, তোমার পেরেন্টস পে করছে। তুমি যদি পড়াশোনা করে
আজকে অফিসার হয়ে যাও, তাতে তোমার হয়তো নিজের কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না, কিন্তু তোমার পেরেন্টস তোমাকে সেই ল্যান্ডটা দিয়েছে, বাড়িতে বা কোনো কোচিং সেন্টারে থেকে তুমি পড়াশোনা করতে পারছো। লেবারটা হ্যাঁ তুমি অনেকটা দিতে হবে তোমাকে, ক্যাপিটালটা মানে তোমার কোচিং এর ফিস ধরো বা ইভেন ডেইলি খাওয়া পড়ার জন্য যা প্রয়োজন হয় সেটা তোমার পেরেন্টস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন তার বদলে তুমি বয়সকালে হয়তো বা সাকসেসফুল হয়ে গেলে তাদের সেটাতে রিটার্ন দেবে। এবং অন্টারপ্রেনিয়র, আমি যে কোচিং এ পড়ে আমি এক্সাম ক্লিয়ার করব, সেটা তোমার নিজের উদ্যোগ হতে পারে বা সেটা তোমার পেরেন্টসের স্বপ্ন হতে পারে, এবং ভবিষ্যতে যদি সাকসেসফুল হয় তাহলে তুমি প্রফিট ইনকাম করবে, অ্যাজ ইন স্যালারি ইনকাম করবে বা সমাজে প্রতিষ্ঠা, ভালোবাসা এসব পাবে। আরেকটা জিনিস খেয়াল রাখবে বন্ধুরা, ইকোনমিক্সে সেই সমস্ত ট্রানজাকশন গুলোকে ধরা হয় যেগুলো ইকোনমিক ট্রানজাকশন, অর্থাৎ এখানে একটা লেনদেনের বিষয় আছে। আমার বাবা মা যদি আমাকে পকেট মানি দিচ্ছে বা ভালোবাসার খাতিরে আমাকে কোনো গিফট দিচ্ছে বা আমার জন্য কিছু করছে, সেটা কিন্তু ইকোনমিক ট্রানজাকশনের আওতায় পড়েও না, কারণ এখানে স্ট্রিক্টলি লেনদেনের বিষয়টা ক্লিয়ার না। আজকে আমি এতটা তোকে দিচ্ছি, কালকে তুই তার বদলে আমাকে এতটা ফেরত দিবি, তেমনটা নয়। এগুলো কমার্শিয়াল ট্রানজাকশন বা মার্কেট ট্রানজাকশন, যেখানে লেনদেনের বিষয় আছে, সেগুলোকেই ইকোনমিক ট্রানজাকশন হিসাবে ধরা হয়। এনিথিং ডান আউট অফ লাভ অ্যান্ড কেয়ার, ওগুলো ইকোনমিক ট্রানজাকশন নয়। তো ওগুলোর সাথে এই ট্রানজাকশন গুলোকে গুলোবে না। এবং যেগুলো ইকোনমিক ট্রানজাকশন, সেখানে একজনই এই 4টে ফাংশন প্রডিউস করুক বা আলাদা 4টে মানুষ হোক, তারা কিন্তু কোনো না কোনো ফর্মে এই 4টে রিটার্ন তারা কিন্তু পাচ্ছে। এবারে যদি আমার এই ভিডিওটাতে আলোচ্য কনসেপ্টস গুলো তোমরা বুঝতে পেরেছো, এবার তোমাদের পালা। তোমরা বলো এই ফোনের এক্সাম্পল নিয়ে যে এখানে ল্যান্ড বলতে কি বোঝাচ্ছে, লেবার বলতে কি বোঝাচ্ছে, ক্যাপিটাল বলতে কি বোঝাচ্ছে, এবং অন্টারপ্রেনিয়র বলতে কি বোঝাচ্ছে বা কারা এই অন্টারপ্রেনিয়রশিপটা দেখাচ্ছে। একটা জিনিস নিশ্চিত বন্ধুরা, যে কোনো জিনিস, পণ্য বা পরিষেবা যেটা প্রডিউস হয়, ওখানে এই 4টে ফ্যাক্টর অফ প্রোডাকশন ব্যবহার হয়। সেটা উজ্জ্ব হতে পারে বা প্রকাশ্য হতে পারে, কিন্তু আছে। তো তোমরা ভেবে বলো, অ্যাটলিস্ট প্রত্যেকটা ফ্যাক্টর অফ প্রোডাকশনের একটা কি দুটো এক্সাম্পল দাও যেটা ফোন প্রোডাকশনের প্রয়োজন হয়। কমেন্টে লিখে দেবে। যারা ঠিক উত্তর দেবে তাদেরটা আমি পার্সোনালি লাইক করব এবং নেক্সট ভিডিওতে তোমার নামও আমি নেব। যদি করতে পেরেছো, তার মানে কনসেপ্ট একদম ঝা চকচকে ক্লিয়ার হয়েছে। চলো দেখা নেওয়া যাক এই টপিক থেকে কি কি প্রশ্ন আসতে পারে বা এসছিল। তো কোয়েশ্চেন 1 বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফ্যাক্টর অফ প্রোডাকশন? এসএসসি সিজিএল 2017 এর প্রশ্ন। পড়ে নাও এবং উত্তর করার চেষ্টা করো। 1 2 3 4 5। অলরাইট, তো এদের মধ্যে কোনটা ফ্যাক্টর অফ প্রোডাকশন নয়? তো ল্যান্ড অফকোর্স একটা ফ্যাক্টর অফ প্রোডাকশন, এখনই আমরা সেটা আলোচনা করলাম। লেবার দ্য সেকেন্ড ফ্যাক্টর অফ প্রোডাকশন, কারেক্ট। ক্যাপিটাল এটাও একটা ফ্যাক্টর অফ প্রোডাকশন, কিন্তু মানি এটা কিন্তু ফ্যাক্টর অফ প্রোডাকশন নয়। আমরা এখনই একটা এক্সাম ট্র্যাপ আলোচনা করেছিলাম, যেটার মধ্যে আমরা এটা দেখলাম যে শুধু টাকা কিন্তু কোনো ফ্যাক্টর অফ প্রোডাকশন নয়। সেই টাকাটা যদি প্রোডাকশন প্রসেসে কাজে লাগানো হয়, তাহলেই ওটাকে এক নম্বর তো বলা হবে ক্যাপিটাল, এবং দ্বিতীয় ওটা ফ্যাক্টর অফ প্রোডাকশন হবে। তো আইডল মানি যেটা জাস্ট পড়ে আছে, সেটা কিন্তু কোনো ফ্যাক্টর অফ প্রোডাকশন নয়। তার জন্য এখানে মানি ইজ নট আ ফ্যাক্টর অফ প্রোডাকশন, আর যেহেতু এখানে নট আ ফ্যাক্টর অফ প্রোডাকশন বলেছে, তাই জন্য এখানে মানি কিন্তু এই ক্ষেত্রে কারেক্ট উত্তর হবে। তো কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর দিয়েছো, ডি মানি। এবারে নেক্সট কোয়েশ্চেন পড়ে নাও, তারপর উত্তর করার চেষ্টা করো। 1 2 3 4 5। তো জিজ্ঞেস করেছে, ইন্টারেস্ট ইজ দ্য রিওয়ার্ড ফর হুইচ ফ্যাক্টর অফ প্রোডাকশন? কোন ফ্যাক্টর অফ প্রোডাকশনের ফ্যাক্টর পেমেন্ট বা কস্ট আমরা ইন্টারেস্ট দেখতে পাই? তো লেবারের রিওয়ার্ড কি হয়? ওয়েজেস। তো এটা তো হবে না। ল্যান্ডের রিওয়ার্ড কি হয়? রেন্ট। ক্যাপিটালের রিওয়ার্ড হয় হচ্ছে ইন্টারেস্ট। তো এখানে কারেক্ট উত্তর এটা। অনেকে কনফিউজ করে যে অন্টারপ্রেনিয়রের রিওয়ার্ড হয় ইন্টারেস্ট, কিন্তু না, সেটা কিন্তু প্রফিট। তো কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর দিয়েছো, সি অর্থাৎ ক্যাপিটাল। তো নেক্সট কোয়েশ্চেন পড়ে নাও এবং উত্তর করার চেষ্টা করো। 1 2 3 4 5। ইউপিপিএসসি প্রিলিমসে এই প্রশ্নটা এসেছিল, হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড দ্য মোস্ট অ্যাক্টিভ ফ্যাক্টর অফ প্রোডাকশন? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অন্টারপ্রেনিয়রশিপের মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ ফ্যাক্টর অফ প্রোডাকশন কোনটা? তো আমরা এখনই দেখলাম সেটা, ভিডিওতেই ছিল এই পয়েন্টটা। অন্টারপ্রেনিয়রশিপ বা এন্টারপ্রাইজ একই জিনিস, মানে উদ্যোগ বা উদ্যম নেওয়া। তো সেটা হচ্ছে মোস্ট অ্যাক্টিভ ফ্যাক্টর অফ প্রোডাকশন। ইনার উদ্যোগেই কিন্তু বাকি ফ্যাক্টর অফ প্রোডাকশন গুলো প্রোডাকশনে কাজে লাগে। তো কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর দিয়েছো, অর্থাৎ ডি এন্টারপ্রাইজ। নেক্সট কোয়েশ্চেন পড়ে নাও এবং উত্তর করার চেষ্টা করো। 1 2 3 4 5। তো জিজ্ঞেস করেছে, হুইচ ফ্যাক্টর অফ প্রোডাকশন ইজ ফিক্সড ইন সাপ্লাই ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ ইকোনমি? অর্থাৎ সেই ফ্যাক্টর অফ প্রোডাকশনের সংখ্যা বা পরিমাণ বাড়ানো যায় না। এটা আমরা এখনই আলোচনা করেছি। উত্তর হবে ল্যান্ড। এনিথিং প্রডিউসড বাই নেচার, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, যেটা নেচার থেকে আসছে, সেটার কোয়ান্টিটি কিন্তু ফিক্সড। কনগ্রাচুলেশনস যারা উত্তর করেছো, সি ল্যান্ড। এবং কোয়েশ্চেন 5 আমাদের জিজ্ঞেস করছে, পড়ে নাও। 1 2 3
4, 5. Entrepreneurship as a factor of production primarily performs which function? তো entrepreneurship অর্থাৎ উদ্যোগপতির কি ফাংশন রয়েছে? তো প্রোভাইডস ন্যাচারাল রিসোর্সেস, হ্যাঁ ল্যান্ডটাকে সেই কাজে লাগায়, তো এটাও ঠিকই আছে। প্রোভাইডস ম্যানুয়াল লেবার, এটাও হতে পারে যে নিজেই সে লেবার প্রোডাকশন করছে। অর্গানাইজেস আদার ফ্যাক্টরস অ্যান্ড বিয়ার্স রিস্ক, বাকি ফ্যাক্টর অফ প্রোডাকশনগুলোকে একত্রিত করে এবং রিস্ক নেয়, এটা তো বাকি অপশনগুলোর থেকে সবচেয়ে কারেক্ট মনে হচ্ছে। তারপরেও আমরা পরেরটা একবার দেখব। প্রোভাইডস মেশিনারি অনলি, না অনলি তো নয়, সে সবই কাজ করে। তো এখানে তিনটে অপশনই মোটামুটি কারেক্ট হলেও এটা কিন্তু সবচেয়ে বেশি কারেক্ট। এই স্টেটমেন্টটা একটা অন্টারপ্রেনিয়রের গোটা ফাংশনটাকে ঠিকভাবে ডেসক্রাইব করছে। তো সঠিক উত্তর এই ক্ষেত্রে হবে সি, অর্গানাইজেস আদার ফ্যাক্টরস অ্যান্ড বিয়ার্স রিস্ক। এই ছিল বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিও। আশা করি আলোচ্য কনসেপ্টসগুলো তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। কমেন্টে অবভিয়াসলি আমি যেই প্রশ্নটা জিজ্ঞেস করলাম ওই ফোন রিলেটেড, সেটার উত্তর তোমরা দেবে, এবং যেই PYQs এবং MCQ গুলো আনলাম সেগুলোর আনসারগুলো ঠিক করে কারেক্টলি তুমি গেস করতে পেরেছো কিনা সেটাও কিন্তু কমেন্টে লিখবে। ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি লাইক করবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ফিডব্যাকও দিতে পারো তোমরা কমেন্ট সেকশনে, এবং এটাও বলতে পারো যে ইকোনমিতে তোমাদের কোন পার্টিকুলার কনসেপ্টসগুলোতে ধোঁয়াশা আছে, আমি সেগুলোর উপরে এমনই সিম্পল ভাষায় ভিডিও এনে ক্লিয়ার করার চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।